এক মন ওজনের বিয়ের লেহেঙ্গা এক হাতে ধরে অন্য হাতে শক্ত করে নিজের 2 বছরের ছেলেটাকে কোলে নিয়ে প্রাণপণে দৌড়াচ্ছি। আমাকে থেমে গেলে হবে না। নিজেকে বাঁচাতে হবে, সাথে ওকেও রক্ষা করতে হবে। আমার কলিজার টুকরোর জন্য হলেও নিজের প্রাণ বাঁচাতে হবে। আশেপাশটা পুরো নির্জন। পেছনে একদল কালো পোশাক পরিহিত লোক আমাদের ধাওয়া করেছে। প্রিয় বন্ধুরা, পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন, তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। সামনে একটা বিশাল বড় মেহগনি গাছ দেখতে পেয়ে তার আড়ালে লুকিয়ে পড়লাম। লোকগুলো ততক্ষণে আমাদের পিছনে চলে এসেছে। গাছের সামনে দাঁড়িয়ে এদিক সেদিক খুঁজতে লাগল। আমি আমার ছেলেকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে যতটা সম্ভব গাছের সাথে লেপ্টে আছি। মেয়েটা গেল কোথায়? এদিকেই তো আসতে দেখলাম। একজন হুঙ্কার ছেড়ে তার সাথে লোকদেরকে উপরোক্ত কথাগুলো বলল। আমি থরথর করে কাঁপছি। এই বোধহয় ধরা পড়ে গেলাম। রাস্তা তো একটাই, মেইন রোডের দিকে গেলে তো দেখাই যাইত। যেহেতু তারে দেখা যায় নাই, তার মানে মাইয়া এদিকেই পলাইছে। চারিদিকে খুঁজতে থাক, মাইয়া এই আশেপাশেই আছে। যদি বাই চান্স ওই বাচ্চা আর বাচ্চার মা আমগো হাতের থিকা পালায় যায়, তাহলে আমগো বড় স্যার ঘাড় থিকা মাথা আলাদা কইরা ফালাইব। স্যার রে কি বিষয়টা জানাইবেন? আরে ধুর, পাগল হইয়া গেছত। আগে মায়াডারে খুইজা নেই, তারপর না পাইলে জানামু। ওই রফিক, আরাফাত, তমাল কথা কম কো। মায়াডারে খোঁজ, নয়তো নিজের জীবন হারাবি। একদম জ্যান্ত কবর দিব। জলদি খোঁজ। কহন থিকা বকর বকর লাগাইছত? প্রত্যেকটা গাছের পেছনে দেখ। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। শরীরটা অসাড় হয়ে আসছে। ছেলেটার দিকে তাকিয়ে বুকফাটা চিৎকার আসছে। লোকগুলোকে অন্যদিকে সরে যেতে দেখে আমি হাঁফ ছাড়লাম। হঠাৎ আমার মনে হলো আমার ছেলে কোনো রেসপন্স করছে না। আমি ওকে বেশ কয়েকবার গালে আলতো করে চড় মেরে ডাকলাম। আমিস, নাভান, নাভান। বাবা, কি হয়েছে তোর? তুই কথা বলছিস না কেন? এই নাভান, নাভান। বাবা, চোখ খুলো। আম্মু ডাকছে তো তোমায়। তুমি না আমার গুড বয়, তুমি চোখ খুলবে না বলো? চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আমার ছেলে কোনো রেসপন্স নেই। আমি আশেপাশে তাকিয়ে ওকে নিয়ে উঠে দাঁড়ালাম। চোখ দিয়ে অলরেডি আমার টপটপ করে পানি পড়ছে। বর্তমানে ছেলেটা ছাড়া আমার জীবনে কেউ নেই। ওর কিছু হলে আমি বাঁচব না। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। তারপরও উঠে দাঁড়িয়ে উল্টো দিকে দৌড় দিলাম। শুকনো পাতায় মর্মর শব্দ হতেই লোকগুলো চেঁচিয়ে বলে উঠল, জলদি খোঁজ, মেয়ে এখানেই আছে। ওই দিক থেকে পাতার শব্দ আসছে, তার মানে মেয়েটা দক্ষিণ দিকেই আছে। জলদি চল। দৌড়ে দক্ষিণ দিকে গিয়েও লাভ হলো না তাদের, কারণ তার আগেই নোভা অন্যদিকে ওদের দৃষ্টির আড়ালে চলে গেছে। তমাল এবার রাগী চোখি আরাফাতের দিকে তাকিয়ে বলল, তমাল, তুই সিউর আরাফাত মেয়েটা এদিক এসেছে? আরাফাত, আমি মেয়েটাকে এদিকেই দৌড়ে আসতে দেখেছি। রফিক, তমাল পালিয়ে যাবে কোথায়? পুরাটা এলাকা তন্নতন্ন করে চিরে ফেল। মেয়েটাকে আমাদের চাই, নয়তো লাখ টাকার চাকরিটা তো যাবেই, সাথে প্রাণপ্রিয় জীবন। নাইম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল মিটিং না করে স্যারকে একটা কল করে সব বল। যদি অন্য কারো থেকে স্যার এসব জানতে পারে তাহলে আমরা শেষ। নাইমের কথা শেষ হতে না হতেই তমাল তাদের বস রোশানকে কল করল। 2 বার রিং হতেই অপর পাশ থেকে রোশান খুব বিরক্ত সহকারে কলটা রিসিভ করল। রোশান, ড্যাম ইট, তোমাদের কি কান দিয়ে কথা ঢুকে না? আমি কতবার বলছি বিজি থাকলে কল করবে না? একটা কথাও কি তোমরা মনে রাখো না? তমাল, স্যার, একটা সমস্যা হয়ে গেছে, তাই আপনাকে কল করছি। অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। রোশান, যদি নোভা তোমাদের চোখ ফাঁকি দিয়ে ডেরা থেকে পালায়, তাহলে একটাকেও আস্ত রাখব না আমি। আই উইল কিল এভরিওয়ান। রেগে তমাল, স্যার, মেয়েটা সত্যি পালিয়েছে। বাচ্চাটাকে সাথে নিয়ে পালিয়েছে। ওকে আমরা প্রায় একটুর জন্য ধরতে পারিনি। ও এখন এলাকার মধ্যেই আছে। আপনি টেনশন করেন না, আমরা ঠিক খুঁজে নিব। রোশান, তোমাদের কি আমি এর জন্য টাকা দিয়ে পুষছি? ইচ্ছে করছে মুখ খারাপ করে গালিগালাজ করি।
কিন্তু আমি এখন পাবলিক প্লেসে আছি বলে বেঁচে গেলে, নয়তো খাস বাংলা ছাড়তাম। এতগুলো লোকের চোখে ধুলো দিয়ে আমার পাখি পালালো, আর তোমরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চুষছ। এত বড় ঘটনা ঘটেছে, আমি টেনশন করব না? আমি এক্ষুনি আসছি। একটাকেও জীবিত রাখব না, জানে মেরে ফেলব। আমার এতদিনের আশা ভরসায় পানি ঢেলে দিয়েছ তোমরা। আর কিছু সময়ের মধ্যে নোভা আমার হতো, কিন্তু তোদের কারণে হলো না। এই দিনটার জন্য আমি কবের থেকে অপেক্ষা করছি, কিন্তু সব শেষ করে দিলি তোরা। একটাকেও ছাড়ব না আমি, একটাকেও না। আসছি আমি স্নাভান বাবা, আরেকটু অপেক্ষা করো। তোমার আম্মু তোমার কিছু হতে দিবে না। বাবা চোখটা খোল না, কোথায় যাব, কি করব আমি কিছু জানি না। এদিকে বিকেল গড়িয়ে পুরোপুরি সন্ধ্যা নেমে আসছে। কোথায় গিয়ে একটু আশ্রয় নিব? আল্লাহ, তুমি আমার প্রতি এত পাষাণ হয়ো না। সবই তো তুমি নিয়ে গেলে। আমার ছেলেটাকে না হয় ভিক্ষে দিয়ে দাও, আমার জন্য একটা রাস্তা দেখাও। আমি আর পারছি না। মাটিতে হাঁটু গেড়ে বসে নাভানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। হঠাৎ কাঁধে কিছুর স্পর্শ পেয়ে অনেকটা চমকে উঠলাম। একটা প্রজাপতি আমার কাঁধ ছুঁয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু না ভেবে আমি প্রজাপতির পিছু নিলাম। একসময় সেটা অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু আমি সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দোচালা বিশিষ্ট দুটো টিনের ঘর। আল্লাহ কি তাহলে আমার কথা শুনেছে? আমাকে সাহায্য করার জন্য ওই প্রজাপতিটাকে পাঠিয়েছে? কিছু না ভেবে টিনের গেট ঠেলে ভেতরে ঢুকে গেল। কেউ আছে বাড়িতে? কেউ আছেন? থাকলে প্লিজ একটু বের হন। আমি অনেক বড় বিপদে পড়ে এখানে এসেছি। আমায় একটু সাহায্য করবেন। আমার বাচ্চাটার জন্য একটু সাহায্য করুন। ভাঙা ভাঙা গলায় ডাক দিতেই টর্চ লাইট নিয়ে একজন মধ্যবয়স্ক মহিলা বের হল। তাকে দেখে আমার চোখ খুশিতে চকচক করে উঠল। আমি দৌড়ে তার দিকে এগিয়ে গেলাম। চাচি, আমি খুব বিপদে পড়ে আপনার বাড়িতে এসেছি। প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচান। ওর কিছু হলে আমি মরে যাব। আলেয়া বেগম সবে মাত্র মাগরিবের নামাজ শেষ করে মোনাজাত ধরেছিলেন। এর মধ্যে একটা মেয়ালি কণ্ঠ পেয়ে তিনি টর্চ হাতে বের হয়ে এলেন। সচরাচর এদিকে বিপদে না পড়লে কেউ আসে না। বিকেলের আগে বিদ্যুৎ চলে গেছে, এখনো আসার নাম নেই। টর্চ নিয়ে বের হতেই ভারী লেহেঙ্গা সাজে এক মেয়েকে দেখতে পেলেন সে। চোখ মুখে তার ভয় আর বিষণ্ণতায় ঘেরা। কোলে বছর দুয়েকের একটা বাচ্চাকে দুই হাতে আঁকড়ে ধরে তার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আলেয়া, কেডা তুমি? মহিলার মুখে কথা শুনে আমি এগিয়ে এসে বললাম, আমার নাম নোভা। এ আমার ছেলে নাভান। আজ অনেক বড় বিপদে পড়ে আপনার দ্বারে এসেছি চাচি। আমায় ফিরিয়ে দিয়েন না প্লিজ। আলেয়া, ছি সে কি কথা? কালীসন্ধ্যা বেলা ছোট বাচ্চা পোলাপাইন নিয়া বাইরে দাঁড়ায় থাকতে হয় না? তৈলে বজ্জিনেরা বাচ্চার উপর কুনজর দেয়। ভেতরে আহো। আমি উনার পেছনে পেছনে ঘরের ভেতরে ঢুকলাম। উনি আমার দিকে একটা বেতের মোড়া এগিয়ে দিলেন। আলেয়াক, নেও, এখানে বহো। চাচি এক গ্লাস পানি দিবেন, বড্ড তেষ্টা পেয়েছে। আলেয়া, তুমি বহো, আমি নিয়ে আইতাছি। উনি পানি আনতে চলে গেল। আমি ততক্ষণে নাভানের জ্ঞান ফিরানোর চেষ্টা করছি। চাচি আমার দিকে পানির গ্লাস এগিয়ে দিলেন। আমি প্রথমে পানি না খেয়ে নাভানের চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম, কিন্তু নাভান চোখ খুলছে না। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি নাভান বলে একটা চিৎকার দিলাম। আলেয়া, ভয় পাইস না মা, ওর কিছু হয় নাই। দে আমার কাছে দে। বাচ্চা মানুষ হয়তো ভয় পাইছে, নিঃশ্বাস তো নিতাছে। চাচি আমার কাছ থেকে নাভানকে নিয়ে খাটে শুইয়ে দিলেন। আমিও তার পাশে গিয়ে দাঁড়ালাম। আমার কাছ থেকে পানির গ্লাস নিয়ে একটু বেশি করে পানির ছিটা মারলেন। এবার পানির স্পর্শ পেতেই নাভান পিটপিট করে চোখ খুলল। আমি ওকে কোলে নিয়ে জাপটে ধরে কান্না করে দিলাম। তখন আধো আধো ভাঙা কণ্ঠে নাভান বলল, নাভানো, আম্মু, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। ওই চাচ্চুগুলো অনেক পতা, তোমার কাছে আসতে দেয় না। নিয়ে যাব বাবা। আমি আর কখনো তোমায় একা ছেড়ে কোথাও যাব না। আলেয়াক দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হয়। তা ছেলে রেখে কি আরেকটা বিয়া বইতাছিল নাকি? আমি তার কথার উত্তর না দিয়ে ভাঙা গলায় বললাম, চাচি, আরেক গ্লাস পানি দিবেন। উনি আমার কথায় জলদি করে এক গ্লাস পানি নিয়ে এলেন। আমি তার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরো গ্লাস পানি শেষ করে দিলাম।
দুদিন থেকে পেটে কিছু না থাকায় ঠান্ডা পানি গলা বেয়ে পেটে পড়তেই পেট মোচ দিয়ে উঠল। আমিস যদি কিছু মনে না করেন, আজকের রাতটা আমাদের মাছেলেকে থাকতে দিবেন আপনার বাসায়। আমি এই লিন সারা জীবন মনে রাখব। আলেয়া, তোমায় দেখে বাপু ভালোই মনে হইতাছে। আমি কাউরে এই অবেলায় বিশ্বাস করি না, কিন্তু তোমার এই সোনার টুকরা পোলারে দেইখা মনডা মোচ দিছে, তাই তোমগো সাহায্য না কইরা পারলাম না। তোমরা খুশিমনে এখানে থাকতে পারো। আমিস কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব তা আমার জানা নেই চাচি, তবে এর লিন আমি সারা জীবন মনে রাখব। আলেয়া, তা এমন চাঁদের লাহান পোলার এমন দোষাকে, তুমিই বা বুয়ের সাজেকে, তোমার জামাই কই? এর তোমারে তো এই এলাকার মাইয়া মনে হইতাছে না। বাড়ি কই তোমার? আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছেলেকে আরো জোরে বুকে জড়িয়ে ধরে তার দিকে মিথ্যা হাসি দিয়ে বললাম, আমি ঢাকা থাকি। ভাগ্য দোষে আজ এখানে। সবই আমার কপাল চাচি, যাকে বলে পোড়া কপাল। আমি সত্যিই অলুক্ষমিনী। সবাই ঠিকই বলে, নয়তো বাচ্চাটা 6 মাসের পেটে থাকতে সব হরাতাম না, আর এই দিনও দেখতে হতো না। আমি জানি উনি আমার কথা কিছু বুঝেনি, বিস্ময় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুটা ইতস্তত করেই অসহায় কণ্ঠে বললাম, আমিস চাচি, এক মুঠ ভাত দিবেন? দুদিন ধরে আমার পেটে কিছু পড়েনি। ছেলেটা এখনো বুকের দুধ ছাড়েনি, এখন কিছু না খেলে এক ফোঁটা দুধও পাবে না। উনি ভাতের জোগাড় করতে চলে গেলেন। অচেনা একটা মেয়ের জন্য কত কিছু করছে, শহরের মানুষ হলে জীবনেও করত না। কিন্তু গ্রামের সহজ সরল গৃহবধূ হওয়ায় উনি বিন্দুমাত্র বিরক্ত হননি। বেশ কিছু সময় পর আলু ভর্তা, ডাল দিয়ে এক প্লেট ভর্তি ভাত নিয়ে আসলেন। পানির জগটা পাশে রেখে আমার দিকে প্লেটটা এগিয়ে দিলেন। আমি মগে পানি নিয়ে বাইরে থেকে হাত ধুয়ে এলাম। উনি আমার ছেলেকে কোলে নিয়ে নানা কথা বলছে। আমার ছেলে অনেক মিশুক, সবার কোলে যায়, তাই কোনো অসুবিধা হয়নি। প্লেট হাতে নিয়ে গপক পিয়ে খেতে লাগলাম। খুব খিদে পেয়েছে। কয়েক লাইকমা ভাত মুখে দিতেই বাইরে মানুষের পায়ের আওয়াজ পেলাম। আমার ভয় আত্মা শুকিয়ে আসছে। যেই মুহূর্তে চাচি জিজ্ঞেস করল কে তখন, আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।